বাট গার্মেন্টসের ওই সেকশনটাকে বলা হয় ক্যাট সেকশন। আমরা যে সফটওয়্যার ইউজ করি সেটা হলো গার্বার একটা সফটওয়্যার আছে, ল্যাকড্রা একটা সফটওয়্যার আছে, টুকাটেক একটা সফটওয়্যার আছে, টুকাটেক এরকম মোটামুটি 5-7টা সফটওয়্যার আমাদের খুব পরিচিত। এই সফটওয়্যারগুলো দিয়ে এই যে ম্যানুয়ালি যে প্যাটার্ন করা এই কাজটা টেকনিশিয়ানস যারা ম্যানুয়াল টেকনিশিয়ানস তারা শুধু সফটওয়্যারটাকে লার্ন করে শিখে তারা কম্পিউটারেই এটা একটা প্যাটার্ন করতে পারে। প্যাটার্ন করে প্যাটার্নগুলো কনসুলেট করে এটা একটা লেআউট তৈরি করে। যেমন আমি বলছিলাম যে কাটিংয়ের উপরে যে পাতলা একটা কাগজ বিছিয়ে দেওয়া হয়, এই কাগজটা এরকম একটা কম্পিউটারের মধ্যে সে কী করে একটা লেআউট করে ফেলবে। এই লেআউটটাকে একটা বড় কাগজ, চওড়া কাগজের মধ্যে প্রিন্ট করে, যেটা দিয়ে প্রিন্ট করে সেটা বলা হয় প্লুটারে প্রিন্ট করে ওইখানে যে লে করেছে ফ্যাক্টরি ফ্লোরে। এইটা একটা ডিস্টিংটিভ একটা ডিপার্টমেন্ট, ক্যাট সেকশন। আমরা দেখতাম যে ওখানে জুতা নিয়ে ঢোকা যায় না, সবসময় এসে ঠান্ডা থাকে, মেশিনগুলো থাকে। এই সফটওয়্যারটা নিয়ে কি করে, ওইখানে ওই মার্কেটটা বিছাই দিয়ে ওইখানে একটা মেশিন আছে, যেই মেশিনের মেমোরিতে ওটা দিয়ে দেওয়া হয় পেন ড্রাইভ, বা আগে এরকম ফ্লপি ডিস্ক ছিল না, এগুলো দিয়ে দেখতাম। এখন তো পেন ড্রাইভ দিয়ে করা হয়। ওই পেন ড্রাইভটা ওই মেমোরিতে দিয়ে দেওয়ার পরে ও কাপড় এঁকে নেবে অটো, কারো কোনো এরকম বোঝা গেল? তার মানে কাটিং এর প্রসিডিউর দুটো, একটা হলো ইলেকট্রিক অপারেটেড মেশিন দিয়ে ম্যানুয়ালি কাপড় কাটা। লাগবে ওই যে মার্কারটা ফ্লোটারে প্রিন্ট করলো ওটা নিয়ে ওখানে বিছাই দিতে হবে। হ্যাঁ, মেশিনের ওর উপর একটা মেশিন একা ঘুরে কাটবে, মানে একটা রোবট, সেলফ রোবটের টোটাল সেটআপটাই কাটবে। দেখছেন না, স্কয়ার তো থাকবে, এর বড় কোম্পানি না। আচ্ছা মেশিন, হ্যাঁ, এটা আমি যখন ইপিজেড জব করি 2003-4-5, তখন আমাদের ওইখানে 40 লাখের ফ্যাক্টরি ছিল, এটা এক্সপিরিয়েন্স ক্লোথিং লিমিটেড। আমি ওখানে জয়েন করার পর থেকেই দেখছি যে 40 লাইনের কাটিং তো আপনার ম্যানুয়ালি কেটে শেষ করা অনেক লোকের ব্যাপার। ওখানে তখন থেকে আমি সফটওয়্যার থেকে আসি, সফটওয়্যারে কাটিংটা পুরো সফটওয়্যার পেয়েছি। এতে একটা সুবিধা আছে, সুবিধা হলো যে মেজারমেন্ট কম বেশি হওয়ার পসিবিলিটিস কম থাকে যদি সুইং অপারেটিংয়ে অ্যালাউন্স কম বেশি না করে। সুইং অপারেটর যারা আছে এরা যদি অ্যালাউন্স কম বেশি না করে তাহলে মেজারমেন্ট নিয়ে তেমন কোনো ইস্যু হয় না। আর ম্যানুয়াল কাটিং যখন হয়, মানে এত উঁচু একটা কাপড়, এই যে মেশিনটা আপনি এভাবে ঘুরে চালাই যাচ্ছেন, এই ধরাটা এরকম একটু বাঁকা হইতে পারে না? আমরা যখন ছবি তুলি মোবাইলটা এভাবে ধরতে পারি, এভাবে ধরতে পারি, আপনার ছবি তোলার জন্য এভাবে ধরতে পারি। তো ঠিক ওরা একটু আঁকা বাঁকা করলে 70টা লেআউটের নিচের পার্টটার লেন্থ 1 cm বড় হয়ে যায়। আর যখন এটা মেশিনে কাটে, সফটওয়্যারে কাটে, তখন কোনো পার্ট ছোটো বড় হওয়ার কোনো পসিবিলিটিস নাই। শার্টের কি বলেছিলাম, প্যান্টেরটা একটু আলোচনা করি। প্যান্টেরটা দেখে আমি এটা দেখায় চলে যাবো। আজকে কিরণ স্যার ক্লাস নেবেন, যেটা প্যান্টের লেআউটটা দেখেন কীভাবে করছে। টোটাল কতগুলো মেশিন নিচে লেখা আছে, নর্মালি 50 to 56 মেশিন নিড টু প্যান্ট সেট আপ। একটা প্যান্টের সেট আপ করতে 50 থেকে 56 মেশিন লাগে। অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি প্রোডাকশন টার্গেট থাকে কত? পার আওয়ার। সে অর্ডার কোয়ান্টিটি 30,000 পিস, প্রোডাকশন পার ডে 1000 পিস লেখা আছে, সেটা আছে নিচের দিকে, মানে 10 ঘন্টা কাজ হয়। এগুলো কি সেকশন ওয়াইজ আলাদা লাইন থেকে? এখানে যেমন ব্যাক সেকশন, ফ্রন্ট সেকশন, আউটপুট, না, একটা লাইনের মধ্যে এগুলো ডিভাইডেড করা হয়। যেমন এই যে ব্যাক সেকশন আছে, ব্যাক সেকশনের পরে দেখেন
লাইন একটাই, ওকে? লাইন একটা মানে ধরেন ফিজিক্যাল লাইন কয়টা? দুইটা। কয়টা মেশিন? এখানে 40টা। হ্যাঁ? ইন্ট্রোডাস এখানে 40টা যাবে। বলছেন? বলছেন নাকি? ইন্ট্রোডাস 12, 24, 14 12, 24, 14 কয়টা হয়? 12, 36 আর হলো 14, 50টা। এখানে না, তার মানে এখানে কয়টা মেশিন আছে? 25টা। এদিকে 25টা। ঠিক আছে? কয়টা মেশিন টোটাল? 50 মেশিনের একটা লাইন। কি সেলাই হবে? প্যান্ট। এটা হলো মেক সেকশন। এটা বলা হলো সরি ব্যাক সেকশন। সাটা হলো মেক সেকশন। ব্যাক সেকশন। এই ব্যাক সেকশনের দায়িত্বে একজন সুপারভাইজার আছে। একজন সুপারভাইজার এই কয়টা মেশিনকে নিয়ন্ত্রণ করছে। এইখানে একটা টেবিল থাকে, এটা হলো ইন্সপেকশন চেকিং, কোয়ালিটি চেক করে। ব্যাক সেকশনের পরে একটা হ্যাঁ লাইনে মাঝখানে টেবিল থাকে। এরপর ফ্রন্ট সেকশন, তাই না? এই পর্যন্ত হলো ফ্রন্ট সেকশন। এখান থেকে এই কি ফ্রন্ট সেকশন। এইখানে একটা টেবিল থাকে, টেবিল। সুপারভাইজার থাকে তো। হ্যাঁ সুপারভাইজার ক্লাস। এটা হলো আউটপুট সেকশন। এই ফ্রন্ট ব্যাককে দুটাকে এইখানে এসে কম্বাইন করে কমপ্লিট একটা প্যান্ট তৈরি হয়ে যাবে। এখানে একটা প্যান্ট হয়ে যাবে। এটা হলো তার মানে এই লাইনে তিনটা টেবিল থাকে, একটা দুইটা তিনটা। এটা হলো এন্ড লাইন ইন্সপেকশন। আউটপুট, এটা কি আউটপুট? এটা ইনপুট। মনে আছে? লাইনের পেছনে হয় কি ইনপুট, লাইনের মাথায় হয় কি আউটপুট। আউটপুট একটা টেবিল দেখবেন, এরকম পাকা টেবিল। পাকা টেবিল থাকে, লাইট থাকে, চেক। একদম তো সহজ হয়ে গেছে। আমরা যখন এইগুলো শিখছি তখন তো এত বোর্ড এক্সেস ছিল না। এখন আছে, আপনি ইউটিউবে এখনই সার্চ দেন যে প্যান্ট সুইং লাইন ফর প্যান্ট প্রোডাক্ট বা প্যান্টস, দেখুন ভিডিও চলে আসছে কেমনে সেলাই করতেছে, কে আউটপুটে কে আছে। হ্যাঁ, এটা ইজি। তো তিনটা সেকশনে ভাগ করা হয়েছে একটা লাইনকে। প্রথমে ব্যাক সেকশনে কি করছে? ব্যাক পকেট রোলিং এন্ড পয়েন্ট পকেট রোলিং। দেখেন রোলিং বলা হয় কাকে? কোনো কাপড়কে, এই একটা কাপড়কে আপনি এই দেখেন, এটা একটা কাপড়, এটাকে যখন এরকম ভাঁজ দিয়ে এই যে কাঁচা মুখ এটা ভিতর দিয়ে এই হলো ওটা ঢুকে গেল না? আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো সেলাই দেন এই সেলাইটার নাম হলো রোলিং। আর দুইটা কাপড়কে যখন এটা আর আরেকটা দুইটা যখন একসাথে সেলাই করবেন এটা হলো জয়েন বলে, জয়েন বা সিম, সাইড সিম বা জয়েন স্টিচ। এই যে রোলিং এর কাজটা করতেছে, প্রথম কাজ হলো ব্যাক পকেট রোলিং। টু নিডল মেশিন, আমি গত ক্লাসে বলেছি, যদি এটা টু নিডল মেশিনের রিপোজিশন থাকে, বায়ার যদি পিকচার দিয়ে থাকে এটা সিঙ্গেল। তুমি কি গত ক্লাসে ছিল ভাইয়া? সামনে আসে। এই রুলিং এর কাজগুলো কি করবে? দুইটা মেশিন। দুইটা মেশিন সারাদিন শুধু বসে বসে ওদের কাজ কি? প্যান্টের অর্ডার কত পিস? 30,000 পিস। সেলাই হবে 30 দিনে, বুঝেন? ও আজকে ঢুকছে বিসমিল্লাহ বলে আর কি। তো সারা ওই 30 দিন পর্যন্ত ওর কাজ কি? শুধু ওই ব্যাক পকেট রুলিং। এখন 2-1 দিন যাওয়ার পরে ও যে এক্সপার্ট হবে এখানে, এই ফ্যাসিলিটিস আমরা পাবো না। ব্যাক পকেট রুলিং, ব্যাক পকেট রুলিং এর সাথে সামনে একটা পয়েন্ট পকেট আছে, এই জায়গায় একটা রুলিং এর ব্যাপার আছে। এটা ছোট কাজ তো, এটা ওটার সাথে ঘুরে দিয়ে দেয়। কারণ ওরা কিন্তু যারা অপারেটর দেখেন না, এই টেইলার সালার কি করে, সেলাই করে, করে এরকম সিজার একটা দিয়ে সুতা কাটা, এইসব কাটাকাটি ওরা করে না। ওর কাজ হলো শুধু সেলাই করে ছেড়ে দিবে, পার্ট ধরবে আর সেলাই করবে, নামাই দিতেছে। হেল্পার কি করতেছে? কেটে 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 পরের টেবিল। অথবা এখন যে মেশিনগুলো আছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অটো ট্রিমিং হয়। অটো ট্রিমিং মানে ক্লিন হয়। তো যেখানে সেলাই শেষ সেখানে সে অটো মেশিন কেটে যাবে, সুতা কেটে যাবে, অটো ট্রিমার।
তারপরের জন কি করতেছে, ওই কাজটা করতেছে কয়জন, দুজন। ব্যাক পকেট জিগজ্যাগ স্টিচিং প্লেন মেশিন। এখন এই কাজটা অনেক সময় কি করা হয় জানেন, এই যে দেখেন জিগজ্যাগ স্টিচিং, জিগজ্যাগ এটা অনেক সময় এমব্রয়ডারি থাকতে পারে, মোটা সুতা দিয়ে এমব্রয়ডারি থাকতে পারে, আর জিগজ্যাগ স্টিচ থাকতে পারে। কি মেশিন, প্লেন মেশিন, ব্যাক পকেটের প্লেন মেশিন। এইটা একটা ড্রয়িং করে দেওয়া, কিভাবে ড্রয়িং করে আমি ফ্লোরের মধ্যে দেখছি। আপনি পেছনে রাশমি আর একটু 2 ইঞ্চি এদিকে বামে বসে দেখতে পাবেন। মনে করেন এই সাইজের একটা টিন আছে না, টিনের পাতলা প্লেন টিন, টিনের এই সাইজের একটা পকেট বানানোর পর মাঝখান দিয়ে এরকম কাটে। তো কিছু হেল্পার থাকে, ওরা এরকম পকেটের উপরে ওই টিনটা বসায় ভিতরতে ডাক দিয়েছে। ওর কাজই সারাদিন ওই হেল্পারের কাজ কি, টিনটা আপনি বসে ডাকে, তখন অপারেটরে দাঁড়িয়ে করতে সুস্থ লাগে। আর এই যে জিগজ্যাগ স্টিচিং যে প্লেন মেশিন দিয়ে করা, আপনি তো ওই যে গত ক্লাসে বলছিলেন জিগজ্যাগ মেশিনই আছে। মেশিন আছে, জিগজ্যাগ মেশিন যদি বেশি কমপ্লিকেটেড হয় ডেফিনেটলি জিগজ্যাগ মেশিন ইউজ করতে হবে। এই পকেটের সেলাইটা 3 ধরনের মেশিন ব্যবহার করা যেতে পারে। একটা হলো প্লেন মেশিন, ইফ ইট ইজ বিকাম টু ইজি, যদি এটা সহজ হয় এবং মেশিন অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে এটা কি দিয়ে হবে, প্লেন মেশিন। যদি ফ্যাক্টরিতে জিগজ্যাগ মেশিন থাকে ডেফিনেটলি জিগজ্যাগ মেশিন হবে। যদি এমন হয় এখানে একটু মোটা সুতা, এখানে একটু চিকন, এখানে একটু, তখন জিগজ্যাগ মেশিনের ক্ষমতা নাই। কি করতে হবে, এই পকেটটা লেআউট দেওয়ার আগে কাটিং সেকশন থেকে এটা এমব্রয়ডারিতে চলে যাবে, এমব্রয়ডারি সেকশন থেকে এটা এমব্রয়ডারি হয়ে এরপর লাইনে আসবে। অপশন কয়টা, আচ্ছা। তারপর কি আছে, ব্যাক ইয়োক জয়েন উইথ ব্যাক পার্ট। ব্যাক ইয়োক চিনেন তো, পকেট কি জোড়া লাগানো হয়েছে, খেয়াল রাখেন পকেট কিন্তু এখন অ্যাটাচ হয় না। এই ব্যাক ইয়োক ব্যাক পার্টের সাথে জয়েন করতেছে, এখানেও হয় না। কোথায় কোথায় হয় না মাথায় রাখতে হবে, সবে হবে। ব্যাক ইয়োক জয়েন উইথ ব্যাক পার্ট। ফিড অফ দ্য মেশিন বলেছিলাম, ফিড অফ দ্য গত ক্লাসে বলেছিলাম যে মেশিনের উপরে প্লেন স্টিচ হয়, নিচে চেন স্টিচ হয়। দয়া তুমি নেক্সট ক্লাসে সকালে আসবা 9:30টায়। প্রথম ক্লাস পায় নাই থেকে এইখানে প্রথম দিকের ক্লাস 5টা ক্লাসে সকালে করতে হবে। তার মানে ফুল ফ্রাইডে ইউ শুড ডেডিকেট ইট ফর এমআইএফ। ওটাও করতে হবে, এটাও করতে হবে, ওটা ক্লাস করতে হবে, ঠিক আছে। আমরা যেমন ইউনিভার্সিটিতে করতাম শুক্রবার শুধু ক্লাস করতাম, সকাল থেকে শুরু করে শুধু জুমার নামাজটা পড়ে আসতাম। আগামী শুক্রবার 9:30টায়। আপনাদের না, না বুঝতে পারছি, মানে ওই যে ওই নতুন ক্লাস যেটা নতুন একটা হয়তো ক্লাস সেটা শুরু হবে 9:30। ঠিক আছে, এটা কি হলো, জোড়া লেগে গেল। মেশিন দিচ্ছে 2টা, কারণ অপারেশন বড়, এটা মেশিন দিয়ে। কারণ এখানে তো সেলাই নাই, একজন এই পাশ করতেছে, একজন এই পাশ করতেছে, দুইজন পাশাপাশি বসে। এই ব্যাক রাইস কোনটা, এই যে ব্যাক রাইস মেজারমেন্ট মনে আছে, ব্যাক রাইস এটাও ফিড অফ দ্য মেশিন দিয়ে করবে, দুজন ভাগাভাগি করে না, একজন পুরোটাই করবে। টার্গেট যেমন 100 পিস, একজন 50 করবে, আর একজন 50। ক্লিয়ার। তারপরে ব্যাকে কি কাজ আছে, ব্যাক পকেট 116 স্টিচ। ব্যাক পকেটের এই যে 116 স্টিচ কাকে বলে, 116। ফ্লোরে এই কথাগুলো খুব কমন এবং এভরিওয়ান নোজ হোয়াট ইজ 116, হোয়াট ইজ 132, or what is 316. This is the edge line of stitching. এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, লাস্টে যে সেলাই আছে, সেলাইয়ের পরে একটা অংশ আছে কিনা, আছে। সেলাইটা যে হয়েছে একটু কাপড় বাড়তি আছে কিনা, এইটুকু একটু বেশিও থাকতে পারতো, কমও থাকতে পারতো। বাইরের রিকোয়ারমেন্ট হলো 116 থাকবে গ্যাপ। 116 মানে 1 ইঞ্চি 16 ভাগের 1 ভাগ। কয়শো 1 ইঞ্চি, 500 টাকা।
8 সুতা ইন্টু 1 ইঞ্চি, তার মানে 1/8 মানে কি 1 সুতা, তাই না? মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, মানে বলা হয়েছে 116 মানে 1 ইঞ্চি 16 ভাগের 1 ভাগ, মানে 1 সুতার অর্ধেক। এই যে এই সেলাইটাকে বলা হয় 116। আবার কিছু কিছু শার্ট, পাতলা শার্ট, আমি যে শার্টটা করছি পাতলা শার্ট, এই শার্টের যে পকেটটা জয়েন্ট হচ্ছে কিন্তু 116 না, এটা 132। ওই সেলাইয়ের বাইরে যতটুকু জায়গা থাকে ওটা হলো, ওটার উইথ কত? 1 ইঞ্চি 32 ভাগের 1 ভাগ, মানে 1 সুতার 4 ভাগের 1 ভাগ। পাতলা শার্টে অ্যালাউন্স কত থাকে? এটাকে বলা হয় লব। সেলাইয়ের বাইরে যে অংশ থাকে এটা কি বলে? লব। লিখে রাখেন। যদি বলা হয়, কেউ কাউকে জিজ্ঞেস করে যে লব কি, লব হলো সেলাইয়ের বাইরে যে অংশটুকু থাকে, মানে আমি যে সেলাই করলাম, আটকাইলাম পকেটটাকে, এই আটকানোর পরে সাইডে যতটুকু রয়ে গেল বাড়তিটুকুকে লব বলে। লব কত ধরনের হয়? 1/8 হয়, 116 হয়, 132 হয়, 316 হয়। লিখে রাখেন। লব LOB, লব কত হয়? 1/8, 116, 316, 132। এখন এটা এই যে 132 1 ইঞ্চি 32 ভাগের 1 ভাগ, এত কম জায়গা, এটা বেসিক্যালি কোথায় থাকে বললাম? পাতলা শার্টে পকেট জয়েন করার সময় সাইডে যে কাপড় থাকে অ্যালাউন্সটা, এটাই হলো লব, এবং এটা পাতলা শার্টের ক্ষেত্রে 132 পর্যন্ত হয়। এখন এত নিখুঁত করে কি একজন অপারেটর সেলাই করতে পারে? এই 132 জায়গা তো একটু কম বেশি হইতে পারে, পারে কিনা? এই জন্যে গাইড ব্যবহার করা হয়। হ্যাঁ, গাইড। দেখে রাখেন যে লব মেনটেন করার জন্য গাইড ব্যবহার করা হয়। গাইড কয়টা হয়? এই 4টা গাইডই পাওয়া যায়। গাইড গাইডটা নিডল পয়েন্টে 132 গাইড নিডল পয়েন্টে একটা ছোট্ট একটা পার্ট থাকে প্লাস্টিকের, ওই পার্টটা লাগাই দিলে, এই পার্টটা লাগাই দিলে আপনি সুন্দরকে ধরে রাখবেন, ওই ঠিক করে নেবেন, ওই ঠিক করে নেবে কতটুকু জায়গা এলাম। গাইড তো বুঝেন। লবটাকে লব কত ধরনের হয়? 1/8, 116, 316, 132। এটাকে মেনটেন করার জন্য নিডল পয়েন্টে গাইড ইউজ করা হয়। যদিও আমি প্রোডাকশনের লোক না, বাট আমার মনে পড়ছে বলে দিলাম। হ্যাঁ, এখন 316 কি বোঝেন? 316 কয় সুতা? 316 যেমন 1/8 তাহলে তো 1 সুতা, এটা 1 সুতা, এটা হাফ সুতা, এটা কোয়ার্টার সুতা, মানে 1 সুতার 4 ভাগের 1 ভাগ। এটা কি? 1.5 সুতা। 1.5 সুতা। 1.5 সুতা কেমন হলো? এটা 1 সুতা প্লাস এটা হাফ সুতা, নাকি? এটা কি করেন? 16 2 যোগ 1 কত হয়? বুঝছেন? নিয়ম কত আমরা সবাই পারি নাকি? তার মানে 316 মানে হলো 1.5 সুতা। 1.5 সুতার গাইড বেসিক্যালি লাগে না, এই 3টা গাইড সবসময় লাগে। 1/8, 116, 132। ব্যাক সেকশনের লাস্ট কাজ কি? ব্যাক পকেট ইনার স্টিচ। প্রথম না, এই 5 নম্বরে ছিল ব্যাক পকেট 116 স্টিচ। আপনারা বলতে পারেন যে এখানে টুনিডেল দিয়ে ব্যবহার করলাম, এখানে চলে আসলে এটাতে টুনিডেল দিয়ে ব্যবহার করতে পারি, কিন্তু এই টুনিডেল কেন ব্যবহার করতে পারবো না? বিকজ এখানে দেখেন, এখানে চড়া বেশি, এখানে চাপা, এখানে চিকন, এখানে চড়া না। আচ্ছা আচ্ছা। সো টুনিডেল দিয়ে ব্যবহার করা যাবে না না, টুনিডেলে তো ইনস্ট্রাকশন দেওয়ার সুযোগ নাই যে আপনি এক জায়গায় মোটা চড়া করবেন। তো আগে এই সাইডের স্টিচটা করবে, এটার নাম হলো 116 স্টিচ। এরপরে ইনার স্টিচ, এই ভিতরের সেলাইটা, এই লাস্ট 6 নম্বর লেখা আছে ব্যাক পকেট ইনার স্টিচ। ইনার স্টিচ এখানে মেশিন আছে, তো 2টা মেশিনে সম্ভব না, বুঝতে পারছেন? এখানে আরো মেশিন লাগে। রেশিওতে 4টা মেশিন দেওয়া দরকার ছিল। 50 মেশিনের লেআউট, তো এই জায়গাটাতে আরো মেশিন বাড়ায় দেন। আপনি এখানে 4টা করে দেন। 5 নম্বরের মেশিনের 4টা,
6 নম্বরের মেশিন হচ্ছে 4টা। টোটাল এই জায়গার ভিতরে আপনার 16টা। দেখি কলম দাও। তাহলে এখানে মেশিন 4টে বেড়ে গেল। ব্যাক সেকশনে 16 মেশিন, ওকে 16 মেশিন লিখা 54 মেশিন হয়ে গেল। ব্যাক সেকশনের কাজ শেষ। ব্যাক সেকশনে আমরা কি কি করলাম? ব্যাক সেকশনে কি করলাম আমার দেখতে গেলাম, নোটের দিকতে গেলাম দরকার নেই। ব্যাক সেকশনে আমরা যেটা যেটা করলাম, পকেটে রোলিং করলাম, জিগজ্যাগ স্টিচ করলাম, ব্যাকিউ ব্যাকওয়ার্ডের সাথে জয়েন করলাম, ব্যাকলাস করলাম, করে পকেট জয়েন করা যায়। পকেট জয়েন হয়ে গেছে, কারণ ব্যাক সেকশনে মোটামুটি একটা শেপ চলে আসছে। এইবার একটা ফ্রন্ট সেকশন, এই পার্টটা হয়ে যাওয়ার পরে ওখানে একজন কোয়ালিটি ইন্সপেক্টর এই ব্যাক পার্টটা সে চেক করবে। এরপরে আসে কি ফ্রন্ট সেকশন, অনেক কাজ। ফ্রন্ট সেকশনে প্রথম হলো ফেসিং, সিঙ্গেল ফ্লাই এন্ড ডাবল ফ্লাই ওভারলক। এখানে কিছু ওভারলকের কাজ আছে। ফেসিং তো চিনেন না, ফেসিং বা সেম, এই যে কাপড়টা, এটা একটা টুকরা, সেম এর পাশে আরেকটা টুকরা আছে। কয়েন পকেট নাই, ধরে নেন নাই, এখনো জয়েন করিনি। এটাকে এই কাঁচা মুখটাকে আগে ওভারলক করতে হবে। এটা ফেসিং ওভারলক, এটাও ফেসিং ওভারলক। সিঙ্গেল এন্ড ডাবল ফ্লাই, এই যে সিঙ্গেল ফ্লাই, এটা ওভারলক করতে হবে। এটা আলাদা একটা টুকরা, এখনো জোড়া লাগাইনি, বুঝতে হবে। আমার কাছে কাটা কাটা টুকরা থাকলে আমি দেখাতে পারতাম। এটা এই যে ডাবল ফ্লাই, এটার নাম ডাবল ফ্লাই, এটা সিঙ্গেল ফ্লাই, তাই না? মনে আছে? ডাবল ফ্লাই ওভারলক করতে হবে। আচ্ছা, করলাম ওভারলক। করার পর এই কাজগুলো আগে করে ফেলতে হবে। ওভারলক 3 থ্রেড, 2টা মেশিন দেওয়া আছে। 2টা মেশিনে এই ওভারলকের কাজগুলো করবে। সামনে টুকটাক ছোট ছোট 4টা পার্ট কি কি? সামনে 2টা ফেসিং, পকেটের ওই ছোট অংশটা, আর সিঙ্গেল ফ্লাইয়ের এই ওভারলকটা। আপনি দেখলে বুঝতে পারবেন, প্যান, এই ওভারলক, এই ওভারলক, এখানে ওভারলক। এই কাজগুলো 2টা মেশিন মিলে ছিলে ওরা তন্ত্র করবে আর করবে কাজ। যদি হ্যাঁ, তারপর কি আছে? কয়েন পকেট জয়েন উইথ ফেসিং, দেখছেন গ্র্যাজুয়ালি চলে আসতেছে। এখন এটা যেহেতু ফেসিংটা, এটার নাম ফেসিং না, ফেসিং এর সাথে কয়েন পকেটটা জয়েন। কয়েন পকেটের মুখের এই যে বর্ডারের সেলাই, এটা তো আগেই করছি, মনে আছে? ব্যাক সেকশনে বুকের উপরে রাখছিলাম, কারণ এটাকে জয়েন করে দেয়। জয়েন করার জন্য 2টা মেশিন দিচ্ছে, কারণ এখানে পকেটটা ছোট, কিন্তু সেলাই কিন্তু দেখেন এই যে একটা, এই একটা, 2টা। কি মেশিন দিয়ে করছে? প্লেন মেশিন দিয়ে করছে। এটা 2 নিডল দিয়েও করা যেতে পারে, 2 নিডল দিয়েও করা যেতে পারে। জিপার জয়েন উইথ ডাবল ফ্লাই, জিপারের কয়টা অংশ খেয়াল করো, ওই ঠিক আছে? তাহলে শেয়ার করো। এখানে মেইন নাই, সবই ফটোকপি। কারণ মেইন যখন করছিলাম, মেইন লয়ে গেছে যারা আগে ক্লাস করছে 3 বছর আগে, সব কপি দিয়ে চলতেছে। জিপারে কয়টা অংশ? একটা জিপারের 2টা পার্ট। জিপারটাকে খুলে এই যে জিপারের সেলাই দেখা যায়। নাম্বার 3, ফ্রন্ট সেকশন, জিপার জয়েন উইথ ডাবল ফ্লাই। জিপার জয়েনটা হয় কি আগে বড় হতে পারবে। এই জিপারের অংশটা ডাবল ফ্লাই সাথে জয়েন করতে হবে। এখনো এই পার্টটা কিন্তু আসে নাই, খেয়াল আছে? এই ডাবল ফ্লাই একটা সিঙ্গেল পার্ট, এর সাথে জিপারের একটা অংশ ধরে একজন অপারেটর জয়েন করলাম। আমি যত সহজে করলাম, আমি কিন্তু পারিনি সেলাই, মানে ওরা করে, যারা করে আর কি দেখছি। জিপার জয়েন উইথ ডাবল ফ্লাই, ফ্রন্ট রাইট জয়েন উইথ ডাবল ফ্লাই, ফ্রন্ট রাইট পার্ট। প্রথমে জিপারটা ডাবল ফ্লাই সাথে জয়েন করলো, তারপরে ফ্রন্ট রাইট পার্ট, হ্যাঁ ফ্রন্ট রাইট কোনটা? এটা না, ফ্রন্ট রাইট একটা ভাঁজ দিয়ে, এই ভাঁজটা কিন্তু কোনো অপারেটর দেয় না। এই যেখানে দেখেন কাঁচা কোনো মুখ আছে, এখানে কিন্তু লব আছে, একটা গাইড দিয়ে ইউজ করা হয়েছে, জিপার গাইড বলে। এই লব আছে না, একটা অংশ আছে না, এটা আয়রন দিয়ে হেল্পাররা ভাঁজ করে দেয়, দিয়ে হাতে ধরায় দেয়, জানেন? ও শুধু সেলাই করে। আমরা টেইলার্সে দেখছি না যে ভাঁজ করে সেলাই করে, ভাঁজ করে সেলাই করে। এই ভাঁজ করা সেলাই করা এগুলো অপারেটরের কাজ না।
গার্মেন্টসের অপারেটর কোনো এরকম ভাঁজ করে সেলাই করে এই কাজ করবে না, ওর কাজ হলো সেলাই করবে। খালি সেলাই করা। একটা না এটা বুঝিয়ে দেয় স্যার ওরা কোনো মানে ইংলিশে পড়ে তোমার কোনো সেলাই পড়ে গার্মেন্টসে কাজ করছেন? আমি গার্মেন্টসের করি করেন? গুড। কোন গার্মেন্টসে? আমি স্যার গাজীপুর কোনাবাড়িতে কি পোস্টে? এই স্যার এইচআর এর লোক এগুলা খুব একটা বোঝার কথা না, কিন্তু ফ্লোরে যাওয়া লাগে এইচআর এর লোকে, ফ্লোরে যেতে হয়, গেলে বোঝা যায়। হ্যাঁ, সেই পারপাসে এইচআর এ কতদিনের স্কিল? স্যার অনেক কি এইচআর ডাক্তার ডক্টর আছে কিনা, তারপরে ডে কেয়ার ঠিক আছে কিনা, এগুলো দেখাশোনা না। না, তারপরে ওই ট্রানজেকশনের সাথে কাজ করতে হয় না। আমার একটা ইউনিট ইনশাল্লাহ চালু হবে, সেটা ডিসেম্বর জানুয়ারি, আমি চেষ্টা করতেছি, আই এম নট শিওর, হতেও পারে, আরও ডিলেও হতে পারে। তো এটা টপ সেন্টার দেওয়া হয়ে গেল, এই পাশে কিন্তু আমার যাই নাই। জিপার জয়েন উইথ সিঙ্গেল ফ্লাই, এই জিপার সিঙ্গেল ফ্লাইয়ের সাথে জয়েন, একটা মেশিন দিচ্ছে। ফ্রন্ট লেফট জয়েন উইথ সিঙ্গেল ফ্লাই, এই যেখানে জয়েন্টটা হচ্ছে, এই জয়েন্টে দেখছেন জয়েন্ট, এখনো জেএসটিস এর সেলাই হয় না, এটা হওয়ার পরে জেএসটিস হবে। কি লেখা আছে? ফ্রন্ট লেফট, এরপরে ফ্লাই টপ স্টিচ, এর উপর থেকে টপ স্টিচ, টপ স্টিচ খেয়াল করছেন? জয়েন মানে দুটাকে জোড়া লাগানো, আর টপ স্টিচ মানে ওই দুটাকে চাপ দিয়ে ধরে উপর থেকে সেলাই দিয়ে দেওয়া। যেমন শোল্ডারের ক্ষেত্রে বলছিলাম টি শার্ট, দুইটা পার্ট জয়েন করার কথা বলে জয়েন করবে, এটাকে মেক করা বলে। কি বলে? মেক। কি করো তুমি, কি কাজ করো? বলে স্যার আমি শোল্ডার মেক করি। মেক করা মানে জয়েন করা। জয়েনের পরে কি হয়? টপ সিল, টপ সিল বা টপ স্টিচ, ঠিক আছে? ঠিক এখানে দুটা কাজই আছে, মেক করলো, এরপরে টপ স্টিচ দিল উপর দিয়ে। এখন বাকি আছে কি? জে স্টিচ। ফ্লাই টপ সিল দিল, এরপর জে স্টিচ অন ফ্লাই, জে স্টিচ অন ফ্লাই, জে স্টিচ, জে স্টিচ অন ফ্লাই, একটা মেশিন দিচ্ছে। যদি এটা জে স্টিচ প্লেন মেশিন দিয়ে দিচ্ছে, তো এখানে দুইটা মেশিন করেন। প্লেন মেশিন দিলে এক মেশিনে হবে না, রেশিওতে তুলাইতে পারবেন না। যদি টু নিডল হতো একটা মেশিনে হতো। তারপরে কি আছে? পকেট ব্যাগ মেকিং। পকেট ব্যাগ চিনেন? পকেট ব্যাগ দুইটা মেশিন। প্লেন মেশিন হলে দুইটা মেশিন লাগবে, টু নিডল হলে একটা। এখন টু নিডলের এই প্যাটার্নটা যদি টু নিডলের থেকে ছোট চিকন হয়, তাহলে তো টু নিডল ইউজ করা যাবে না। কত ক্লাস ছিল? পকেট ব্যাগ মেকিং, পকেট ব্যাগ, এখানে পকেটিংকে পকেট ব্যাগ বলা হচ্ছে। পকেট ব্যাগ মেকিং, এই যে মেকিং করছে পকেট ব্যাগ 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 মানে এই যেটা পকেটিং, এটাকে বলা হয় পকেটিং। এই যে পকেটিং, পকেট ব্যাগের এই যে মেকিং করছে, এই মেকিংটা এখানে পাকা করা আছে। এটা বেসিক্যালি প্রথমে ওভারলক দিয়ে করে, ভিতর দিয়ে ওভারলক 5 থ্রেড, টাকা পয়সা, হ্যাঁ, মোবাইল টোবাইল থাকে, দামি জিনিস থাকে না, এটা ছিঁড়ে ভিতর দিয়ে পড়ে দিতে পারে। এই জন্য এখানে সেফটি। দেখেন কি মেশিন দিছে, পকেট ব্যাগ মেকিং, প্লেন মেশিন লেখছে না, এই মেশিনটা কেটে দেন। এটা ওভারলো হবে না? না, ওভারলক 5 থ্রেড হবে। 5 থ্রেড। 5 থ্রেডের ক্যারেক্টার মনে আছে? আচ্ছা, 5 থ্রেডটা আমার একটু বোঝা লাগলো আমার। আমি ওই যে প্যান্টের ইয়েটা দেখলাম আর কি, ওই যে সাইড সিনটা দেখলাম। সাইড সিনটা যে বলছিলেন যে দিয়ে আর কি হয়, 5 থ্রেডটা কি হয়, মানে এই জায়গায় আমি 5 থ্রেডে মানে সব কিছু করতে পারছি, আইডেন্টিফাই করতে পারছিলাম। পকেট ব্যাগ মেকিং, মেকিং করলাম কি দিয়ে? ওভারলক 5 থ্রেড। 5 থ্রেডের কাজ কি? তাকান, যেটা বলছেন যে আপনি শিওর না, দেখেন এই যে এই যে ওভারলক, হ্যাঁ, 5টা থ্রেড। অ্যালাউন্সটা কয়টা থ্রেড দিয়ে করা? 3টা থ্রেড দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা। এই পাশে একটা প্লেন সেলাই, হ্যাঁ হ্যাঁ। এই পাশে একটা চেন সেলাই। এই টোটাল কাজ এক মেশিনে একসাথে করে।
রেট কয়টা? 5টা। আমি মনে করছি কি এইটা আর এটা মানে একই। না না না, এটা একটা সুতা, এটা আলাদা একটা সুতা। এটা একটা ববিনের সুতা, একটা নিডেলের সুতা। আর এটা তো ববিন থাকে, এখানে 4টে ববিন থাকে, হ্যাঁ। একটা নিডেল 4টে ববিন। এরপর কি আছে? এটা মেশিন কি দুটোই থাকবে? একটা। যদি ওভারলক 5 থ্রেড দেন তাহলে একটা মেশিন দিলেই হবে। আর ওখানে কি ছিল? ওভারলক যদি প্লেন মেশিন দেন তাহলে কয়টা মেশিন দিতে হবে? 2টা মেশিন। যেহেতু ওভারলক 5 থ্রেড দিছি, মোটামুটি একটা মেশিন দিলেই হবে। 9 নাম্বার 9, হ্যাঁ, হুম। একটা মেশিন। আমি কিন্তু উপরে 2টা মেশিন দিচ্ছি, যে স্টিচের 2টা মেশিন দিচ্ছি। হিসেবে হলো সেম। পকেট ব্যাগ টপ স্টিচ ওই যে দিচ্ছি আবার। কারণ কি এত গার্ড কেন বুঝলেন তো? টাকা পয়সা সোনা দানা থাকে না পকেটে, দামি জিনিস। এই যে জয়েন্ট মেক করছে ভিতর দিয়ে, আবার এর উপর তো টপ স্টিচও দিচ্ছে, হ্যাঁ, যাতে পড়ে না যায় ছিঁড়ে। পকেট ব্যাগ টপ স্টিচ 2টা মেশিন, পকেট তো 2টা, পকেট কয়টা? এই জন্য 2টা মেশিন দিচ্ছে। তারপরে কি আছে? পকেট ব্যাগ জয়েন্ট ফেসিং। এই যে পকেট ব্যাগটা তো একটা ব্যাগ, একটা ঠুঙ্গার মতো হয়ে গেছে। এটা এই যে ফেসিংটা আছে না, এই ফেসিং এর সাথে দেখেন এই যে সেলাই আছে। পকেট ব্যাগ প্রথমে এই জায়গায় কাজ করলো, পরে এই সেলাইটা দিচ্ছে নির্দিষ্ট মাপে ধরে, কারণ ওয়েস্ট বেল্ট এখন লাগানো হয় না, এই জায়গায় ফাঁকা, বা এই জায়গায় একটা টাক দিতেও পারে হালকা কোনো রকম, এরপরে এই সেলাইটা। এটা হলো পকেট ব্যাগ জয়েন্ট উইথ ফেসিং। হ্যাঁ, 2 পাশে 2টা মেশিন লাগবে। ফ্রন্ট পকেট রোলিং, এটা দেওয়ার পরে এই যে ফ্রন্ট পকেট, এই রুলিংটা দিচ্ছে। টু-নিডল মেশিন দিয়ে করছে মনে হয়। ফ্রন্ট পকেট রুলিং, 2 নিডল মেশিন, 2টা মেশিন। খেয়াল করছেন? এই রুলিং করার সময় এই পকেটের এই আরেকটা অংশ, পকেট ব্যাগের পাতলা অংশটা এই জায়গায় জড়ায় ধরে করে দেওয়া হয় একবারে। ভাঁজ টাচ করে আয়রন করে, একটা কাদরি আয়রন বলে, আপনারা ফ্লোরে গেলে শুনবেন, বলে কাদেরি আয়রন। কাদেরি আমি জানি না যে মিনিং অফ কাদেরি আয়রন, বলে কাদরি আয়রন। এখানে মানে ম্যানুয়াল আয়রনগুলোকে কাদরি আয়রন বলে ফ্লোরে। এই কাদরি আয়রন দিয়ে দুটাকে আয়রন করে সুন্দর করে দিয়ে অপারেটর সাহেবের সামনে দিয়ে দেয়। আমি শুধু আমি সেলাই করে, মানে এত কষ্ট তার নাই, দুটো একসাথে ঘুরবে এই করবে। এই যে একটা টপ ফ্লোরে গেলে বুঝতে পারবে না ভালো করে। আমি এখান থেকে আর কি বুঝাবো, মেশিন নাই, কিছু নেই। ফ্রন্ট পকেট রুলিং হয়ে গেল 2 নিডল মেশিন দিয়ে। দেন ফ্রন্ট ক্লোজ আমরা দেখেন এইদিকে অনেক কাজ করছি। ওয়েস্ট বেল্ট এখন না, এটা আউটপুট সেকশন। প্রথম হলো ব্যাক সেকশন, ফ্রন্ট সেকশন, আউটপুট সেকশনে হলো ওয়েস্ট বেল্ট জয়েন্ট। ফ্রন্ট ক্লোজ আমরা কিন্তু এই পর্যন্ত সেলাই করছি না, এইটুকু বাকি আছে নাকি? এই কাজটুকুতে আমরা করি নাই। এটার নাম হলো ফ্রন্ট ক্লোজ। ক্রস পয়েন্ট থেকে এই ফ্লাই পর্যন্ত এটা হলো ফ্রন্ট, না বলতে লিখে এটা ফ্রন্ট ক্লোজ করে দিলাম। ফ্রন্ট ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা এই 2টা পার্ট কি এক হয়ে গেল। এতক্ষণ তো এক ছিল, এই জায়গায় হয়ে গেল। ব্যাক পার্ট 2টা কিন্তু এক হয়ে গেছে, যেহেতু ব্যাকটা স্ট্যাকটাইজ হয়ে ব্যাক সেকশন এক হয়ে আছে। এখন ইনসিম, সাইড সিম, এই যে সাইড সিম, এই প্যান্টটা ডিফারেন্ট প্যান্ট না, একটি ঠিক আছে সিস্টেম। সাইড সিম করছে কি দিয়ে? ওভারলক দিয়ে। সাইড সিম ওভারলক 5 থ্রেড হবে, 5 থ্রেড 2টা। এই যে সাইড সিম। এরপরে কি হবে? ইনসিম করছে ফিডার দাম দিয়ে 2টা। এখানে আরো মেশিন লাগতে পারে, যে প্রসেস বড়। ইনসিম আউটসিম 2 জায়গায় 2টা 4টা দিলে গতি ঠিক থাকবে। এটা ব্যালেন্সিং এর ক্ষেত্রে হতে পারে যে এত বড় অপারেশন সে 120 করতে পারতেছে না, তখন এখানে 2টা মেশিন বাড়ায় দেওয়া লাগতে পারে, যেটা আমি আগে বলেছি। তো মোটামুটি বডি গোল হয়ে গেছে না, ইনসিম সাইড সিম ইনসিম হয়ে গেছে।
এরপর আছে আউটপুট সেকশন। আউটপুট সেকশনের প্রথম কাজ হলো লুপ জয়েন উইথ ইনসাইড পার্ট, সরি লুপ মেকিং করতে হবে। লুপ মেকিং এই 2 নাম্বারটা হবে 1 নাম্বার, ওকে 2 নাম্বারটাকে 1 নাম্বার দেন। আমি এটা রিভাইজ বহুত আগের শিট তো রিভাইজ করা দরকার ছিল। 1 নাম্বার হবে 2 নাম্বার, ওকে লুপ ট্যাগ উইথ বডি, এটাকে আবার ডিলিট করতে হবে। না ওটা 3 নাম্বারে হবে, ঠিক আছে। একটা ডিলিট লুপ মেকিং ওই যে গত ক্লাস বলছিলাম যে লুপ লম্বা ফিতা করে একটা বানাইতেই থাকবে একজন বসে রাস্তা এই লাইনের এক পাশে একটা লাইনে যে লুপ মেক করে 4টা লাইনের লুপ মেক সে একা করতে পারে। এখন 4টা লাইনে যদি ওই অপারেটর একটা মেশিন ও লাইনে না আসে, আজকে আসে নাই, খবর আছে 4টা লাইনের লুপ সাপ্লাই দিচ্ছে একজন লুপ লম্বা ফিতার মতো বানাইতে থাকে। এটাকে হেল্পাররা সাইজ করে size করে কেটে কেটে দিল। লাইনে যদি এরকম কেউ যদি হঠাৎ করে অসুস্থ থাকে বাইরে, তখন সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কি সিস্টেম আছে ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিতে পিএম এপিএম লাইন চিফ সুপারভাইজার এদের কাজ হলো ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়া। সো অল সুপারভাইজার্স ক্যান অপারেট অল মেশিনস। সুপারভাইজাররা সাপোর্ট দিবে, অন্য লাইন চিফ পিএম এপিএম যারা আছে ওরা তাড়াতাড়ি ফোন টোন করে ভাড়ায় লোক নিয়ে আসবে। না হ্যাঁ ওই আমরা যারা না যারা মানে মোটামুটি ম্যানেজমেন্ট চালায় তারা পিএমকে ডাইকে বলে তোমার লাইনের সমস্যা কি, লোক বসে গেল, তার লোক মেক করে ওই মেয়েটার জ্বর আসে, তুমি কি করো, তুমি গাছ কাটো কি বলবে, ম্যানেজ করো, লোক ম্যানেজ করো, বলে কি না লোক ম্যানেজ করো, হায়ার করো, 1000 টাকা দিয়ে একদম নিয়ে আসে যাবো। ওই মেয়েটা 2 দিনের ছুটি নিছে, আরেকজন বিকল্প নাহলে লাইন বসে থাকবে। লুপ মেকিংটা হবে নাম্বার 1, লুপ মেক করতে হবে আগে, তারপরে লুপের একটা অংশ বডির সাথে একটা টাক দিয়ে রাখে। টাক দেওয়া মানে বাজায় দেওয়া, কারণ লুপ তো টাকে থাকবে না, লুপ টাক এর কি আছে, ও সরি ভুল বলছি, লেভেল জয়েন্ট আপনারা কেন কথা বলেন না, লেভেল জয়েন্ট বেল্ট ইনসাইড পার্ট, ওজের লেভেল, হ্যাঁ এটা 1 নাম্বারই থাকবে। এই যে লেভেলটা আছে না, হ্যাঁ 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 আমি যেটা লুপ মনে করে লেভেল জয়েন্ট, লেভেলটা তো আগে জয়েন করতে হবে সিঙ্গেল পার্ট, কারণ অনেক সময় লেভেলের পেছনে যাতে সেলাই না আসে সিঙ্গেল পার্টের সাথে লেভেলটা জয়েন করে নিতে হয়। হ্যাঁ এটা মেশিনে একটা করে। এরপর লুপ মেকিং এটা আগে পরে দিলে সমস্যা নাই, 2টাকে 1 নাম্বার 2 নাম্বার ডাই করে নাম্বারে কোনো কিছু এসে যায় না, এই 2টা কাজ হলো প্রথম কাজ। লুপ মেকিং একজন করবে লম্বা করে একটা ফিতার মতো বানাবে, এর পাতা কেটে কেটে। লুপ নাম্বার 3 লুপ টাক দেওয়া বুঝলেন, মানে কোনো রকম বাজায় রাখবে। একটা সেট থাকবে, যেমন লুপ দেখেন কতটুকু দূরত্ব লুপ আছে না, এখন ওয়েবপেনটাকে জয়েন্ট দিচ্ছে, লুপটাতে এভাবে ফ্ল্যাট করে শুধু এই জায়গায় একটা টাক দিয়ে দিতেছে, লুপটা ওর সাথে একটা সাইডে জোড়া দিলে ঝুলে থাকবে, পরে বেল জয়েন্টের পরে ঘুরাই এনে এখানে জয়েন্ট। প্রথম শুধু লুপ টাক দিয়ে যাবে। ওরা কি করে জানেন, লুপ টাকের জন্য এই যে একটা সেলাই কেটে আবার যে এইভাবে না, ওরা কি করে লুপটা মনে করেন ওয়েবপেন নাই, পুরো প্যান্টটা তো গোল হয়ে গেছে, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা লম্বা সেলাই দেয়। বেলটাই কিন্তু বুঝেন এখানে কাটা মুখ বেড়ে আসে, সেলাই দিবে জায়গায় জায়গায় শুধু লুপটা ধরাই দিয়ে যাবে, লুপটা মনে করেন 6 ইঞ্চি বা 7 ইঞ্চি একটা লুপ ঝুলে থাকে। এরপরে এটা কি বলে, লুপ টাক উইথ বডি, 2টা মেশিনে এই কাজগুলো করতে। বেল্ট জয়েন্ট, এখন বেল্ট জয়েন্ট দিয়ে দেবে, বেল্ট জয়েন্ট করে কি দিয়ে, কাঁচাই মেশিন দিয়ে বলেছিলাম, কাঁচাই মেশিন দিয়ে বেল্টটা জয়েন্ট করে দেবে। এখন মোটামুটি একটা ফিগার চলে আসছে। এরপরে আরেকটা কথা বলছিলাম যে এই কাঁচাই মেশিন কিন্তু এরকম লম্বাভাবে সেলাই দিতে পারে, কিন্তু গোল করতে পারে। এই গোল করার জন্য এটা বলে মাউথ ক্লোজিং। হ্যাঁ, বেল্ট মাউথ ক্লোজিং, এই যে ওয়েস্ট বেল্টের মাউথ ক্লোজিং করতে হবে, মানে প্লেন মেকিং, প্লেন মেশিন দিয়ে করতে হবে। বেল্ট মাউথ ক্লোজিং প্লেন মেশিন, 2টা মেশিন দিচ্ছে। লুপ জয়েন উইথ বেল্ট, খেয়াল আছে
প্রথম লুপ জয়েন্ট করছিলাম বডির সাথে, এখন লুপ জয়েন্ট হবে বেল্টের সাথে, অথবা লুপ টাক দিতে হবে বেল্টের সাথে, দিলে কাজ শেষ। এরপরে হেমিং, হেম রোলিং। আমার কাজ বাকি ছিল কি হেম রুলিং। এখন লেদার প্যাচ যদি থাকে এই লেদার প্যাচটা এখন জয়েন করতে হবে। বলতেছি পার্টেক এখনো হয় নাই, হ্যাঁ কি হয় নাই, পার্টেক হয় নাই, হাইলাইট হোল হয় নাই। হাইলাইট। এই মেশিনগুলো লাইনের লেআউট থাকে না। এই মেশিনগুলো ধরেন গার্মেন্টসের ফ্লোরের এক পাশে দেখবেন লেখা আছে পার্টেক সেকশন, ওইখানে 4-5টা মেয়ে বসে বসে, সবসময় যেন মেয়ে বলি, ছেলেও থাকে, ধরেন 2টা ছেলে 2টা মেয়ে বসে 4 জনে ওরা শুধু পার্টেক করতেছে। মানে পুরো আউটপুট হয়ে যাওয়ার পরে আউটপুট হয়ে যাওয়ার পরে কমপ্লিট বডি ওদের কাছে যায়, একজন হেলথ অপারেটর দিয়ে সুপারভাইজার দাঁড়ায় থাকে যে এখানে লোকেশন মার্ক করে দেয়, এখানে পার্টেক করে, পার্টেকগুলো ওরা করে। কেউ বেল্টের পার্টেক, লুপের পার্টেক করে, কেউ সাইডের পার্টেক করে, কেউ ফ্লাই পার্টেক করে। যে ফ্লাই করে সে তো ফ্লাই করে, যে লুপে করে সে লুপে করে, কয়েকজন মিলে পার্টেক। পাশে আরেকটা মেশিন আছে, ওর কাজ হলো আইল্যান্ড করা। তো বাংলাদেশে এখনো 50% গার্মেন্টস ফ্যাক্টরিতে আইল্যান্ড মেশিন, কারণ দামি মেশিন তো, ওরা ওই সাবকন্ট্রাক্ট ওই গার্মেন্টস রেডি হয়ে যাওয়ার পরে ডেনিম তো অলওয়েজ ওয়াশ পায়, ওয়াশের আগে যখন ফ্যাক্টরি থেকে সেলাই কমপ্লিট হয়ে যায় ওরা আইল্যান্ড হলে পাঠায়, আইল্যান্ড হয়ে ওয়াশে যায়, ওয়াশ থেকে আবার ফিরে আসে কোথায়, ফিনিশিং সেকশন। তো এই যে মেশিনগুলো লেআউট করে এই যে সুন্দর একটা বডি রেডি হয়ে গেল, টার্গেট দেওয়া ছিল 100 পিস। ইম্পর্টেন্ট কথা হলো এটা আমার কতটুকু কাজে আসবে, এটা মার্চেন্ডাইজিং এ কতটুকু কাজ দেবে সেটা আমি এখন বলবো। যদি এটা এখানে লেখা আছে যে সে 30,000 পিসের অর্ডার, প্রতি ঘন্টায় 100 পিস করে আউটপুট হয়, 30,000 পিস গার্মেন্টস অর্ডার, প্রতি ঘন্টায় টার্গেট হলো 100 পিস করে আউটপুট করতে হবে একটা লাইনে, 10 ঘন্টা কাজ করবে, তাহলে 1 ঘন্টায় 100 পিস মানে 10 ঘন্টায় 10,000 পিস, 1,000 পিস, 1000। 30 দিনে 30,000 পিস শেষ হয়ে যাবে, দিস ইজ দ্য টার্গেট। বাট তাহলে কত হলো, এভারেজে একদিনে 1,000, কিন্তু প্রথম কয়েকদিন 1,000 হবে না। প্রথম যেদিন এই প্যান্ডেল লেআউট করবে, ব্যালেন্সিং করবে, যে কয়টা মেশিন যোগ করবে, কয়টা বাদ দিবে, কয়টা কি করবে, এই করতে করতে প্রথম দিন গেল 50 পিস আউটপুট হবে। প্রথম দিনে কত পিস, দিন শেষ, নো টার্গেট, জাস্ট হাত আনা বুঝেন তো, মানে হাতের একটা গতি আনা। প্রথম দিন 50 পিস, পরের দিন 250 পিস, তারপরের দিন টার্গেট দিয়ে দেবে আজকে কিন্তু 70 পিস করতে হবে পার ঘন্টায়, তার মানে 10 ঘন্টায় কত হলো, 700 পিস, তারপরের দিন 800 পিস, এরপরে 900, এরপর 100, এইভাবে করে তাহলে আমার 30 দিনে কি হইলো, 30,000 পিস। কি হইলো, প্রথম 5 দিনে আউটপুট হয়েছে 2,000 পিস, প্রথম 5 দিনে আউটপুট হয়েছে 2,000 পিস। এখন গার্মেন্টস কোয়ান্টিটি যদি হয় 2,000, খুব ক্যালকুলেশন, এই অর্ডারটা 30,000 না হয়ে যদি 2,000 হয়, এই 2,000 মাল করতে এক লাইনে কয়দিন লাগবে, 5 দিন, তাই না? 5 দিনে একটা লাইনের খরচ কত, $1,500 করে ধরেন প্রতিদিন খরচ। 5 দিনের খরচ হলো 7,500 খরচ, আউটপুট হলো কত, 2,000। তাহলে এই 2,000-এর মজুরি আর 30,000-এর মজুরি কি এক হবে? ও আচ্ছা আচ্ছা। এখন কথা হলো, তাহলে প্রথম দিকে তো আমার 5 দিনে আউটপুট হলো 2,000, এই লসটা তো আমার হয়ে গেল। নো, এই অপারেটররা যখন অপারেটিং এ যার যার নির্দিষ্ট প্রসেসে যারা যেভাবে করছে, এটা স্কিল হয়ে গেছে। 15 দিন পরে ওদের টার্গেট দেওয়া হবে 120 পিস, 140 পিস, একটা সময়ের পরে আর পারবে না। আর কত পারবে, স্পিড, অনেক স্পিডে সেটা চলতেছে। পেছনে যে স্লো ছিল 3 দিন, 5 দিনে প্রোডাকশন হচ্ছে 2,000, তখন এক একদিন 1200-1300 করে প্রোডাকশন করে ব্যালেন্স করবে, দিস ইজ কল্ড ব্যালেন্স। তখন 30,000 পিস, অর্থাৎ 10,000 পিস অর্ডার না হইলে এই সিএম এর ব্যালেন্স করা যায়। এটা হলো প্রোডাকশনের ব্যালেন্স, আর এটা হলো সিএম এর ব্যালেন্স। সিএম মানে কস্ট অফ মেকিং বা মজুরি। 2,000 পিসের প্যান্টের অর্ডার প্লেস করলে ফ্যাক্টরি বলবে যে ভাই আমার $1.5 দিতে হবে পার পিসের, হলে আমি করতে হবে।
আর 30,000 পিস দিলে বলবেন 90% দিলেই হবে। কারণ বড় কোয়ান্টিটি দিলে তাদের প্রোডাক্টিভিটি বেশি হয়, র্যান্ডম প্রোডাকশন করা যায়। লেআউট সম্পর্কে একটু ধারণা দিতে পারলাম কি? শার্ট আছে একটা সেকেন্ড পেজে, নিজেরা একটু স্টাডি করে দিই। একটা শার্ট ধরবেন, ধরে কেমনে কেমনে করছে, কীভাবে লেআউট করেছে এটা দেখবেন। না যদি বোঝেন আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা টোটালি একটা প্রোডাকশন বেস একটা ক্লাস, বাট এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে প্রথম দিকে আউটপুট কম হয় এবং এটাকে বড় কোয়ান্টিটি হলে, একটা স্টাইলে বড় কোয়ান্টিটি হলে পরের শেষের দিকে এটা পুষিয়ে যায়। বাট অর্ডার কোয়ান্টিটি যদি ছোট হয় তাহলে লেআউট করে এটা খরচ বেশি পড়ে যায়। ব্রেক ইভেন বুঝেন? ব্রেক ইভেন কস্ট, উৎপাদন খরচ ব্রেক ইভেন বেশি হয়ে যায়। হওয়ার কথা ছিল একদিনে 1,000, 5 দিনের জন্য 3,000। এমন তো না যে একটা অর্ডারে 30,000 পিস আছে, 30,000 পিস ফ্যাক্টরিতে যাওয়ার পরে 10-15 দিন ওরা বসে থাকতেছে, এরপরে তো আবার অন্য অর্ডারও আসতেছে সঙ্গে সঙ্গে। তাহলে সেই ক্ষেত্রে ওরা আনস্কিল্ড হবে কেন? ওরা তো এদের পরে আবার নতুন অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে একদিনের ভিতরেই তো এগুলো সব কিছু স্কিল্ড হয়ে সুইফটলি করতে পারে। না, এখানে ঝামেলা বলতে, যেমন ধরেন এই কাপড়টা হলো 9.5 আউন্স সুপার স্ট্রেস, আচ্ছা এরপরে আসছে হলো 100% কটন 12 আউন্স। আচ্ছা সেখানে বলছে যে 20/4 সুতোতে সেলাই করতে হবে, এখানে ছিল 20/3। বিভিন্ন ব্যাপার স্যাপার মিলে অনেক একটা রেসপেক্টিভ প্রোডাক্টে এখন কথা হলো যে গার্মেন্টসের এটা হলো এক্সট্রা বেনিফিট যে একটা অর্ডার 30,000 পিস, আর একটা বায়ারের 1200 পিসের একটা অর্ডার আছে সেম স্টাইল, তখন ওরা করে কি এটার পিছনে 1200 পিস দিয়ে দেয়, একদিনে বেরোয় যায়। আচ্ছা এটা এক্সট্রা বেনিফিট পাইলো, 1200 পিসের জন্য কিন্তু সে সিএফ বাড়ায় নিচ্ছে। এই জন্য গার্মেন্টস যদি 5টা লাইন থাকে, দে ডু দ্য সেগ্রিগেট যে কোন স্টাইল কোন লাইনে দিব, কোনটার পিছনে কোনটা দেবো, যাতে লেআউটে অসুবিধা না হয়, টাইম ওয়েস্ট না হয়। বুঝা গেছে? বাট আগে সেলাই করছে জ্যাকেট, এখন সেলাই করবে প্যান্ট, 3-4 দিন শেষ। বুঝতে পারছি বুঝা গেছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আমরা মার্চেন্ডাইজিং এর কিছু আলোচনা শুরু করে দেবো। আপনারা এরপরের ক্লাসে থ্যাংক ইউ।